আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আজ 21 অক্টোবর মঙ্গলবার। আজকের দিনটাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মোড় ঘোরানোর দিন হয়ে যেতে পারত, টার্নিং পয়েন্ট হতে পারত। কিন্তু এজন্য আগামীকাল বুধবার 22 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে নিশ্চয়ই আপনারাও শুনছেন, আমরাও শুনছি যে অক্টোবর মাসটি খুব গুরুত্বপূর্ণ, বেশ বড়সড় ধামাকা হবে, এমন একটা জোর জল্পনা কিন্তু চলছিল। এবং সেটা আজ সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি বুধবার মানে আগামীকাল 22 অক্টোবর পর্যন্ত মুলতবি হওয়ায় কিছুটা প্রলম্বিত হলো। এখন সবার চোখ বুধবার অর্থাৎ 22 অক্টোবরের দিকে। তবে ওয়াকিবহাল মহল বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার সকালে আবারও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হবে, এরপর হয়তো আসবে কাঙ্ক্ষিত রায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন তারা সাময়িক সমাধান নয়, একটা কার্যকর ও স্থায়ী নির্বাচনকালীন কাঠামো চান, যাতে ভবিষ্যতে গণতন্ত্র বারবার বিঘ্নিত না হয়। কিন্তু আদালতের বাইরে রাজনীতির মঞ্চেও আজ মানে মঙ্গলবার এক নাটকীয় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে, এটি আমার কাছে মনে হয়েছে। সেটি কি? সেটি হলো যে আজ মঙ্গলবার 21 অক্টোবর সন্ধ্যায় বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ একজন মহাসচিব আর 2 জন স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা, এই 3 জনের যে প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেছেন। এই বৈঠক বাংলাদেশের পরবর্তী নির্বাচনের রূপরেখা নির্ধারণে অত্যন্ত ইঙ্গিতবাহী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সবাই। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টাকে বেশ কিছু শর্তের কথা বলেছেন, বা দাবি যাই বলেন না কেন, অথবা পরামর্শ, যার মূল সুরটা যদি আমরা বুঝতে পারি তা হলো জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদল দিতে হবে। এই শর্তের মাধ্যমে অনেক কথাই আসলে বুঝে নেবার সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপির ভাষ্য হলো আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এই মুহূর্ত থেকেই, আবার বলছি এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। এটি বলছেন তারা অন্তর্বর্তী সরকারের প্রধানকে। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে। বলা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে আমরা যা বুঝাই, মানে বিএনপি যা বুঝায়, তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে, মানে অন্তর্বর্তী সরকারকে। সেজন্য প্রথমেই প্রশাসনকে জনগণের কাছে পুরোপুরিভাবে নিরপেক্ষ করে তৈরি করতে হবে বা গড়তে হবে। সচিবালয় থেকে ফ্যাসিস্টের চিহ্নিত দোসরদের সরাতে হবে, জেলা প্রশাসনে নিরপেক্ষ লোক দিতে হবে, পুলিশে নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে নিরপেক্ষ অবস্থান থেকে। বিচার বিভাগে এখনো ফ্যাসিস্টের যেসব দোসর আছেন তাদের সরিয়ে নিরপেক্ষ লোক দিতে হবে। বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন থেকে নিবৃত্ত রাখতে হবে। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলীয় নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। নির্বাচনের আগে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদেও যেন কোনো দলীয় প্রভাব না থাকে, এটা স্পষ্ট করে বলেছেন বিএনপির নেতারা। আসলে এই যতগুলো কথা বললাম, আমার কাছে মনে হয়েছে যদি নিরপেক্ষ বিশ্লেষণ করতে চাই, যে ঠক বাঁচতে গা উজাড় যেরকম একটা কথা আছে, কি আরেকটা যেন কি বলা হয়, যে লোম বাঁচতে কম্বল উজাড়, এরকম বোধ একটা কথা আছে। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের এই ছোট দেশে ছোট প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর এই কাঠামোতে এইভাবে যদি আমরা বাছাই করতে যাই, বাদ দিতে যাই, এটি আসলে নতুন করে সংকট তৈরি করবে। তার চেয়ে বরং অন্তর্বর্তী সরকারের উচিত ছিল
বা যার নেতৃত্বে যেই সরকারের হাত ধরে নির্বাচন হবে তাদের উচিত হবে যারা আছে প্রশাসনে যে যেখানে আছে রাজনীতির বাইরে কিন্তু কেউ নয়, কেউ আওয়ামী লীগের, তো কেউ বিএনপির, তো কেউ জামাতের, তো কেউ এনসিপির, কেউ অন্য কিছু। তার মানে আপনি নিরপেক্ষ লোক আসলে পাবেন না। আপনাকে পেতে হবে নৈতিকভাবে সৎ কর্মকর্তা। তাদের মাইন্ডসেটটা আপনাকে ঠিক করতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এই কাজটি আসলে রাষ্ট্রের নেতৃত্ব যিনি দেন সেটি তার। আমি জানি না এটি ইউনূস সাহেব কতটা করতে পেরেছেন বা কতটা তিনি বোঝেন বা কতটা তিনি করতে পারবেন। এখানেই আসলে এটি বড় প্রশ্ন থেকে যাবে। ওই ঠক বাঁচতে গা উজাড় করে কিন্তু কোনো লাভ আসলে হবে না। কে কাকে কি ট্যাগ দিবেন কিছুই যায় আসে না। শেষ পেশ কিন্তু দেখা যাবে যে শস্যের ভিতরেই কিন্তু ভূত রয়ে গেছে। যাই হোক, আর না বাড়াই কথা, এই বৈঠক যে হলো আজকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে, সে বৈঠকের একাধিক সূত্র মারফত জানা গেছে প্রধান উপদেষ্টা বিএনপি প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তার সরকার চাইছে একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন যেখানে সামরিক ও প্রশাসনিক প্রভাব সীমিত থাকবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। ইউনূস বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টার পাশাপাশি তিনি মন্ত্রণালয়েরও দায়িত্ব তার কাঁধে, তিনি বলছেন এই উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। এটি যখন তিনি এইভাবে বলছেন নিশ্চয়ই তিনি বুঝে তার জায়গা থেকে বলছেন। তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি হতে যাচ্ছে এই জায়গায় কিন্তু আপনার আমার বুঝবার অনেক ইঙ্গিত কিন্তু রয়ে গেছে। আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব না। ইউনূস বলেন জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে প্রত্যেককে নির্বাচনের আগে যথাযোগ্য স্থানে নিয়োগ দেওয়া হবে। এই যে একাধিক ফিট লিস্ট, এটি নিয়ে আমার আপত্তি। একটি ফিট লিস্ট ধরেন করেছেন আওয়ামী লীগের দোসর কেউ, একটি ফিট লিস্ট করেছে বিএনপির দোসর কেউ, আরেকটি ফিট লিস্ট করেছে জামাতের দোসর কেউ, আরেকটি ফিট লিস্ট করেছে এনসিপির দোসর কেউ, আরেকটি করেছে নিরপেক্ষ কেউ বা প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ কেউ। তাহলে আপনি কি করে সেখান থেকে সত্যিকারের জেম, সত্যিকারের নিরপেক্ষ মানুষগুলোকে আপনি বাছাই করতে পারবেন? জটিল প্রশ্ন। ইউনূস বলেন আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা, ঠিক। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, এই কথাও ঠিক। এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সেরকম যোদ্ধাকেই আমরা বেছে নেব। একেবারে নীতিগতভাবে চমৎকার কথা। এবং তিনি বলছেন যে এটা আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। এটি আসলে তিনি বলছেন বটে, কতটা করতে পারবেন সেটি নিয়ে আমার সন্দেহ কিন্তু থাকলো, আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম। এখন আসুন একটু পেছনে ফিরে যাই। আমি তত্ত্বাবধায়ক নিয়ে যে আপনার আইনি প্রক্রিয়াগুলো হয়েছে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সেটি নিয়ে কথা বললে অনেকক্ষণ কথা বলা যাবে, আপনারাও অনেকে অনেক কিছু জানেন। তারপরও সংক্ষেপে সূত্র ধরিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে হল 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, কিন্তু 2011 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই সংশোধনী বাতিল ঘোষণা করে। তারপর আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক পদ্ধতিকে পুরোপুরি সংবিধান থেকে বাদ দিয়ে দেয়। ফলে 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় সরকারের অধীনে, অর্থাৎ আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগ সরকারের অধীনে। আর সেই নির্বাচনগুলোর অনিয়ম, দমনপীড়ন, মানে একতরফা নির্বাচন এবং গণ অসন্তোষ শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন ডেকে আনে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছর, অর্থাৎ 2024 সালের 5 আগস্ট। এখন সেই শূন্য স্থানেই আসলে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ ইউনূস একটি অন্তর্বর্তী সরকার নিয়ে, ওই সরকারের প্রধান হয়ে। এখন প্রশ্ন হতে পারে এই সরকার কি তত্ত্বাবধায়কের বিকল্প নাকি তত্ত্বাবধায়কের ধারাবাহিকতা? এটি সময়ের সাথে সাথে কিন্তু আমরা বুঝে যাব। তবে এই প্রশ্নের উত্তরই খুঁজছে আসলে আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো। বিএনপি আজকে যেভাবে ইউনূসকে শর্ত দিয়েছে বা দাবি জানিয়েছে তার কাছে, আগামীকাল ঠিক একই জায়গায় বসবে জামাতের প্রতিনিধি দল। তারা কি বলবে সেটাও কিন্তু আমরা অনুমান করতে পারি, কারণ এটা কঠিন
কিছু নয়। কারণ জামাতও চাইবে তত্ত্বাবধায়কের অধীনে একটি ফেইথ বেসড নিউট্রাল স্ট্রাকচার, নিরপেক্ষ কাঠামো সবাই চাইবে, যেখানে তারা নির্বাচনে অংশ নিতে পারবে বাধাহীনভাবে। অর্থাৎ এই নিরপেক্ষতাটা আমরা সবাই খুঁজি আমাদের বিজয়টিকে নিশ্চিত করবার জন্য। এটি অন্যায় কিছু নয়, নিরপেক্ষতা থাকা জরুরি। এরপর হয়তো ধারাবাহিকভাবে অন্য ছোট দলগুলোর সঙ্গেও যে কটা ইউনূসের পছন্দ হয় তাদের সঙ্গে উনি কথা বলবেন বা তার প্রতিনিধিরা কথা বলবেন। আজকে যেমন বিএনপির সঙ্গে যখন কথা বলেছেন সেখানে তার 3 জন উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন এবং উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র ছিলেন, তারা ছিলেন। তো এই যে ছোট দলগুলোর সঙ্গে তারা আবার কথা বলবেন। এই যে বৈঠকগুলো হবে, বৈঠকগুলো আসলে এক ধরনের রাজনৈতিক পরামর্শক প্রক্রিয়া বলে আমার মনে হয়, যার ফলাফলই হতে পারে নতুন তত্ত্বাবধায়কের চূড়ান্ত রূপরেখা। অর্থাৎ এভাবেই ছবিটা পরিষ্কার হবে ধীরে ধীরে। একদিকে আপিল বিভাগ শুনানি শেষে রায় দিবে। অনেকের মনে প্রশ্ন, তত্ত্বাবধায়ক বাতিলের পুরনো রায় পুনর্বিবেচনা করা হবে কিনা। অন্যদিকে রাজনীতি, মানে এই সময়ের রাজনীতি নিজেই তৈরি করবে কিনা একটি নিরপেক্ষ সরকার কাঠামো, মানে দাবি, শর্ত ইত্যাদির মধ্য দিয়ে, যেটা আসলে দলগুলোর চাওয়ার উপর ভর করে গড়ে উঠছে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ যদি আদালত রায় দেয় হ্যাঁ ত্রয়োদশ সংশোধনী বৈধ ছিল, তাহলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফিরে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়। আর যদি আদালত নীরব থাকে বা অন্য কিছু বলে বা আবারও শুনানি পিছিয়ে দেয়, আজকে যেমনটা দিয়েছে, তবু আমি ধারণা করি রাজনৈতিক বাস্তবতা সেই কাঠামোকেই ফিরিয়ে আনবে ইউনূসের হাত ধরে। কারণ এখন সময়টাই এমন। এরও বিস্তারিত ব্যাখ্যায় আমি গেলাম না, আপনারা বুঝতে পারবেন। তবে বুঝবার জন্য একটি ক্লু দিচ্ছি, সেটি হচ্ছে সবকিছু সোজা চোখে দেখার পাশাপাশি বাঁকা চোখেও দেখার দরকার হতে পারে। তাই তত্ত্বাবধায়ক বিষয়ক আইনি গুরুগম্ভীর আলোচনা করব না, আগেই বলেছি। আজকে আমি সহজ ভাষায় সহজভাবে বলতে চাই বা বলতে পারি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিরবে এটা এখন আর প্রশ্ন নয়, অনুমান নয়, বরং সময়ের হিসাব মাত্র। এখন শুধু দেখার বিষয় কবে, কিভাবে আর কার হাতে এসে এটি থিতু হয়। সম্মানিত দর্শক, এই 3টি প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই, আর সেই উত্তর নির্ভর করছে আগামীকালকের আদালতের রায় এবং ইউনূস সরকারের রাজনৈতিক প্রজ্ঞার উপর। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।